দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক, সহকর্মী এবং নরসিংদী ভোলা অনলাইন পাঠশালার পক্ষ থেকে অর্থাৎ ভোলা অনলাইন স্কুল অর্থাৎ শিক্ষা অফিসের পক্ষ থেকে যারা দেখছেন, এডুকেশন শিক্ষা অফিস, তাদেরকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা দেরি করব না, আমরা চলে যাব আমাদের কোথায়, যে আমাদের পাঠে চলে যাব। আমরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য সুনির্দিষ্ট টপিক নিয়ে এসেছি বাংলা সাহিত্য থেকে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ঝর্ণা সুলতানা, সহকারী শিক্ষক, মুহুরপাড়া উচ্চ বিদ্যালয়, শিবপুর, নরসিংদী, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন নরসিংদীর শিক্ষক না, আসলে চলে আসে যে আমি এখন তোমাদের সবারই শিক্ষক। তাহলে আমরা দেরি করবো না শিক্ষার্থী বন্ধুরা। এই সবাই আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার শব্দ শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে কমেন্টস করে বলো। আমি একটু দেখে নিচ্ছি এবং বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি একটু দেখে নিচ্ছি এবং আমি আমার যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করবো না শিক্ষার্থী বন্ধুরা, দেরি করবো না। হ্যাঁ, চলো আমরা ক্লাসে চলে যাই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই বইটা নিয়ে বসে পড়ো, খাতা কলমের সাথে নিয়ে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাকে বলো যে আমরা এই বাস করি, আমাদের আশেপাশে কিন্তু অনেক বাচ্চা আছে যে বা শিক্ষার্থী আছে বা তোমাদের ভাই বোন আছে যে কেউ কথা বলতে পারে, আবার অনেকে কথা বলতে পারে না, আবার দেখা যায় যে কেউ দেখতে পায় না। এরকম যারা বাচ্চা আছে, শিক্ষার্থী আছে বা এরকম ভাই বোন আছে বা আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, তাদেরকে আমরা কি বলি বলো তো দেখি, আমাকে বলো যা ওদেরকে আমরা কি বলি। হ্যাঁ, আসলে ওরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের সাথে কি আমরা দুর্ব্যবহার করব না। তাহলে এই যে আমাদের আজকের পাঠ আছে, এই পাঠের সাথে বলো দেখি মানে এই যে বিষয়টা আছে, এমন কি পাঠ রয়েছে যে আমাদের মিল আছে। হ্যাঁ, গদ্যাংশ থেকে আমরা আলোচনা করব। তাহলে গদ্যাংশ থেকে এমন কি গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। হ্যাঁ, আমরা জানি যে বাংলাদেশের মানচিত্র রবীন্দ্র নজরুল, মহাকবি, বিশ্বকবি, বাংলার বুলবুল। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর একটি গল্প আমরা নিয়ে আজকে আলোচনা করব। বলো তো দেখি, এই যে আমি বললাম তোমাদেরকে, হ্যাঁ, এরকম কে আছে যে কথা বলতে পারে না। হ্যাঁ, এরকম একটি মেয়েকে আমরা দেখবো যে তার নাম কি ছিল বলো তো দেখি, শুভা। আজকে আমরা আলোচনা করবো কি শিক্ষার্থী বন্ধুরা, শুভা নিয়ে। তাহলে মনোযোগ দিয়ে ছবিগুলো দেখো। এই যে একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে, খুবই প্রাণচঞ্চল, একদম হাস্যোজ্জ্বল, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো আরেকটা মেয়ের ছবি দেখা যাচ্ছে। এই যে আমরা আরো একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি, তিনটা মেয়ের ছবি। যে গল্পটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেই গল্পটার ভিতরে কি এরকম তিনটা মেয়ের নাম রয়েছে। একটা বলো তো দেখি, সুহাসিনী। কি ছিল এই মেয়েটার নাম? কি ছিল? সুহাসিনী। আর এটার নাম কি ছিল? সুকেশিনী। আর এটার নাম কি ছিল বলো তো দেখি, যাকে নিয়ে গল্পটা লেখা, হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তার নাম কি? সুহাসিনী। কি শিক্ষার্থী বন্ধুরা? সুহাসিনী। আকারটা আসলে দেওয়া হয়নি। এখন শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করেছো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমাদের পাঠ কি হবে? শুভা। কি হবে শিক্ষার্থী বন্ধুরা? শুভা। খুব ভালো করে খেয়াল করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা আজকে দেখবে। ক্লাস কিন্তু ত্যাগ করবে না, ক্লাস ত্যাগ করলে কিন্তু আর বুঝতে পারবে না। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই চমৎকার একটি ক্লাস। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন ক্লাসটা শেয়ার করে শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের পাঠ হলো কি? শুভা। কে লিখেছে বলো তো দেখি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আমরা যাকে বিশ্বকবি বলি, মহাকবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আবার বলো তো দেখি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বানানটা ভালো করে দেখে নিবে, ঠিক আছে? কারণ এই বানানে ভুল করলে কিন্তু তোমরা এই 1 নাম্বার পাবে না। এই যে তোমাদের জ্ঞানমূলক যে 1 নাম্বার আছে, সেটা তোমরা কি পাচ্ছ না। তাহলে শিখন ফলটা আমরা একটু ভালো করে জেনে নেব। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি ও লেখকের সৃষ্টি সম্পর্কে বলতে পারবে। লেখক পরিচিতি ও লেখকের সৃষ্টি সম্পর্কে বলতে পারবে। তারপরে দেখো, হ্যাঁ, 2 নম্বরে আছে যে গল্পটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে। গল্পটি আমরা কি করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা? শুদ্ধ
উচ্চারণে পাঠ করতে পারবো। তারপর গল্পে ব্যবহৃত নতুন শব্দ আসবে, অপরিচিত শব্দের অর্থও বলতে পারবো আমরা। নতুন শব্দ এবং অপরিচিত শব্দ বলতে পারবো, ঠিক আছে। এরপরে দেখো গল্পের ভাবার্থ ব্যাখ্যা করতে পারবে, গল্পের ভাবার্থটা ব্যাখ্যা করতে পারবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে আমরা আজকে এই গল্পটা নিয়ে আলোচনা করব, এই গল্পটা কিছু নতুন আমরা, যিনি এত সুন্দর একটি গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা পরিচয়টা ভালো করে জানতে হবে, তাই না? এটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, সেজন্য ভালো করে পরিচয়টা জানবো। পরিচয়, জন্ম দেখো 7ই মে 1861 সালে, 25শে বৈশাখ 1200, বাংলায় কি 1268। আবার ভালো করে বলো আমার সাথে, 7ই মে 1861, 25শে বৈশাখ 1268। ভালো করে খেয়াল করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। দেখো কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবি, পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী। হ্যাঁ, পিতা কি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা সারদা সুন্দরী দেবী। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটু দেখে নিই, হ্যাঁ, যদি দেখা না যায় তাহলে তো অনেক সমস্যা। হ্যাঁ, তাহলে আমি একটু যেন স্পষ্ট হয়, তোমরা যেন বুঝতে পারো, তোমরা কি আমাকে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? আচ্ছা, যেখানে বুঝতে না পারলে, তাহলে পিতার নাম কি ছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী। পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পিতামহ কি? হ্যাঁ, দাদার নাম কি ছিল বলো তো দেখি? দ্বারকানাথ ঠাকুর। শিক্ষার্থী বন্ধুরা 15 বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত হয়, 15 বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত করেন। তোমরা কি জানো শিক্ষার্থী বন্ধুরা, এত সুন্দর একটা কবিতা লিখেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর ওপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এত সুন্দর কবিতা লিখেছে। এই কবিতা লিখেছিল একদম টিনেজ বয়সে, অর্থাৎ 12 থেকে 14 বছর বয়সের ভিতরে মনে হয় এই কবিতাটা লিখেছিলেন। তাহলে এই 15 বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত হয়। একদম শৈশব থেকে এরকম লেখালেখি শুরু করেছিলেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান। তোমাদের প্রশ্ন কিন্তু আসবে এগুলি, ঠিক আছে? আমাদের এমসিকিউতে এগুলো ভালো করে পড়ে নাও। আমাদের এই যে নৈর্ব্যক্তিকের মধ্যে কিন্তু এগুলো আসবে এবং জ্ঞানমূলকে এগুলি আসবে পরীক্ষায়। না সুখ আমাদের জানতে হবে, জীবনের শুরু থেকে জানতে হবে। আমাদের একদম সারা জীবনই কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, কবি সাহিত্যিকদের সম্পর্কে জানতে হবে। তাহলে এখনই আমরা ভালো করে শিখে নেব। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ পান। এরপরে দেখো উল্লেখযোগ্য রচনাবলীগুলো কি খুব ভালো করে জানতে হবে। উল্লেখযোগ্য রচনাবলী দেখো, সোনার তরী, গীতাঞ্জলি, চিত্রা, শেষের কবিতা, চোখের বালি, ঘরে বাইরে, বিসর্জন, খনিকা, গল্পগুচ্ছ, মানসী, বলাকা, যোগাযোগ, কল্পনা। ঠিক আছে, এখানে দেখো একটা উপন্যাস আছে, কত সুন্দর উপন্যাস, দেখেছো? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুব প্রিয়, আমি সবসময় এরকম কবিতা পড়ি। এরকম অনেক গান আছে, হাজার হাজার গান, এরকম শত শত গান তোমরা এরকম পড়বে। এরকম অনেক বই আছে, হ্যাঁ, এরকম বই পড়বে। আবার দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কি সুন্দর কবিতার বই, দেখেছো? সঞ্চয়িতা, হ্যাঁ, এরকম তোমরা পড়বে। অনেক কবিতা আছে, অনেক কবিতা আছে, অনেক কবিতা, অনেক সুন্দর সুন্দর কবিতা, পড়লে ভালো লাগবে। রবীন্দ্রনাথের, আমরা কি রবীন্দ্রনাথকে পাবো? পাবো না। নজরুলকে পাবো? পাবো না। কিন্তু ওনাদের ভেতরে যে আলোগুলো ঝলঝল করে জ্বলছে, সেই আলোগুলো এই বইয়ের মধ্যে আছে। কোথায় আছে শিক্ষার্থী বন্ধুরা? এই বইয়ের মধ্যে আছে। তোমরা এই আলোটা নিয়ে নেবে, বেশি করে পড়বে। ওনার সম্পর্কে আমাকে জানতে হবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা জেনেছি, হ্যাঁ, অনেক বড় আছে স্লাইড, অনেকগুলো স্লাইড আছে। সাহিত্যের সকল শাখায় পদচারণা করেছেন। সাহিত্যের এমন কোনো শাখা নেই যে তিনি পদচারণা করেননি শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো একাধারে সাহিত্যিক, শুধু কি কবি ছিলেন, বিশ্ব কবি ছিলেন? দেখো একাধারে সাহিত্যিক, গবেষক, প্রাবন্ধিক, অভিনেতা, দার্শনিক, গীতিকার, সুরকার, সাহিত্যের সকল শাখায় পদচারণা করেছিলেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো বাল্যকালে কবির প্রতিভার উন্মেষ ঘটে। বাল্যকালে কবি প্রতিভার উন্মেষ ঘটে, এই যে দেখো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তারপরে
বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি। হ্যাঁ, নজরুলও তো পারেননি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে। দেখো, বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, গৃহ শিক্ষকের কাছে শিক্ষা লাভ করেন। চাইলে সব পারা যায়, চাইলেই পারা যায়। এই যে আমরা স্কুলে যাচ্ছি না এখন, কিন্তু আমরা এখন জীবন যেখানে যেমন মেনে নিতে হবে। এই যে আমরা মেনে নিয়েছি, আমরা ঘরের ভিতরে থেকে পড়ছি না, ঘরটাকে স্কুল ঘর বানিয়ে ফেলেছি। এই যে তোমরা আমার সামনে আছো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা ভালো করে নোট করবে, হ্যাঁ, নোট ডাউন করে করে তারপরে পড়বে। এগুলো পুরো খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা। এটা তো তোমার ক্লাস, হ্যাঁ, ভার্চুয়াল ক্লাস। আমরা কিন্তু একজন ভার্চুয়াল ফুলতে চলি এখন, তাই না? সেই জন্য আমাকে এটাই আমাদের স্কুল, আমরা মেনে নিয়েছি। রবীন্দ্রনাথেরও কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, গৃহশিক্ষকের কাছে শিক্ষা লাভ করেছেন। সব কিছুকে মেনে নিতে হবে, চাইলে সব পারা যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মৃত্যু 7ই আগস্ট 1941 সালে 22শে শ্রাবণ 1348। এটা খুব ভালো, জন্ম এবং মৃত্যু, এটা ভালো করে খেলবে, লিখে রাখো, একদম লিখে নাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিলাম রবীন্দ্রনাথ সম্পর্কে। এখন আমরা তোমাদেরকে কাজ দেব। তোমরা কি করবে বলো তো দেখি? কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করে উত্তরটা লিখে দিবে, আমি দেখে নেব। এখন এই যে তোমরা কাজ করতে দেখলে একদম প্রাণটা ভরে যায়, মনটা ভরে যায়, মানে যে তোমরা এখনো মানে তোমাদেরকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, এত ভালো লাগে, এত চিন্তা করলে এত ভালো লাগে। হ্যাঁ, আসলে তোমরা আমার কাছে আছো, আমার মনে হয় কাছে। তখন উত্তরটা লেখে না। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 3টি বাক্য, তার 2টি সাহিত্যকর্মের নাম প্রত্যেকে খাতায় লেখো। আমাকে কমেন্টস করে এরকম 2টো হলো আমাকে লিখে জানাও। কমেন্টস করো, আমাকে কমেন্টস করো শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখে তোমাদের কমেন্টসের উত্তর আমি দিয়ে দিব। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 3টি বাক্য ও তার 2টি সাহিত্যকর্মের নাম প্রত্যেকে খাতায় লিখো। দেন আমরা যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আদর্শ পাঠ। হ্যাঁ, তো এখন দেখো শিক্ষকের আদর্শ পাঠ। এখন এই যে দেখো, এখন মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে? তাহার 2টি বড় বোনকে সুকেশিনী সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলির অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুহাসিনী রাখি। এখন সকলে তাহাকে সংক্ষেপে কি ডাকে বলো তো দেখি? সুভা। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় 2টি মেয়ের বিবাহ হইয়া গিয়েছিল, ঝাঁকজমকভাবে বিবাহ হইয়া গিয়েছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। সে কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা পড়তে, তোমাদের যখন শ্রেণীকক্ষে থাকতে তখন তোমাদের পড়তে দিতাম। আমরা একটু জেনে নেই। তো ধরো তোমরাই পড়ছো, আমি তোমাদেরটা পড়ে দিচ্ছি। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক করিয়া তাহার প্রতি বড় বিরক্ত হইতেন। এই যে শুভা যখন সে বোবা হইল, তখন একটা মেয়ে যখন বোবা হয়, কোনো ত্রুটি হয় সন্তানের, তখন বিশেষ করে মেয়েদের বেলায় মারা নিজেদের মধ্যে গেঁথে নেয়। মারা মনে করে যে এটা আমার জন্য কি অভিশাপ স্বরূপ। কিন্তু বাবা কিন্তু মেয়েদেরকে বেশি আদর করেন। আসলে সত্যি বাবারা মেয়েদেরকে বেশি আদর করেন, ছেলেদেরকেও আদর করেন, কিন্তু মেয়েদেরকে কিন্তু বেশি আদর করেন। বাবা আদর করে যেমন নাম রেখেছে এবং কখনই কলঙ্ক মনে করে না, কিন্তু মা মনে করেন যে না, এটা তার কলঙ্ক। আসলে গ্রাম বাংলায় কিন্তু আমরা এরকম দেখতে পাই। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় 2টি কালো চোখ ছিল, এবং তাহার উষ্টাদর ভাবের আভাস মাত্র কচি কিশোরের মতো কাঁপিয়া উঠিত। হ্যাঁ, তারপরে দেখো, আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুল হয়, কিন্তু কালো চোখে কিন্তু তর্জমা করিতে হয় না। এই যে আমরা কিন্তু শুভা কথা বলতে পারে না, কিন্তু শুভার চোখের ভাষা কিন্তু আমরা চাইলে বুঝতে পারি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। এখানে পরবর্তী স্লাইডে আছে আসলে যে প্রাণীরা বুঝতে পারে। প্রাণী মানে যে আমরা দেখা যায় যে
সুবার কিছু দুটো গাভী ছিল, এরা পাঙ্গলি সর্বশী এরা ছিল, এদেরকে বুঝতে পারতো। একটা বিড়াল ছিল, তারপরে এরকম ওরা বুঝতে পারতো, কিন্তু আমরা মানুষই বুঝতাম না। আসলে আমরা চাইলে কিন্তু বুঝতে পারি তাদেরকে। তার সুবার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট কি, বড় বড় পাতা, মানে বড় নেত্র পাতার কথা বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এই যে আমরা যেমন বড় বড় পাতা দেখি, এরকম বড় বড় পাতা, সুবার চোখ দুটি এরকম ছিল। হ্যাঁ, বাইরে যেতে পারি নাই, কিন্তু আমার বাগান থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। এরকম বড় পাতার সাথে তুলনা করেছে সুবার কি চোখ দুটোকে, সুবার চোখ দুটোকে শিক্ষার্থী বন্ধুরা। এখন ধরো এইটাই বলছে যে সুবার কথা ছিল না, সুবা মুখ দিয়ে কথা বলতে পারতো না, কিন্তু চোখের ভাষায় সে কথা বলতো। হ্যাঁ, সুবার ভাষাকে কে বুঝতে পারতো, এটা আমরা পরে আলোচনা করব। আর উষ্টাধর হচ্ছে এই উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেই কথা বলে উষ্টাধর ভাবের আভাস মাত্র কচি কিশোরের কচি পাতার মতো কাঁপিয়া উঠিত তার দুটো ঠোঁট, উপরের এবং নিচের ঠোঁট, এটাকে বলে উষ্টাধর। হ্যাঁ, কাঁপিয়া উঠিত। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ গড়ের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসদ নহে। নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কি কাজ করিয়া যায়। দুই ধারে গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। সে সবার সাথে মিশে যেত। হ্যাঁ, দুই ধারে লোকালয়, হ্যাঁ, তারপরে তরুচ্ছায়া ঘন উচ্চতর নিম্নতট দিয়ে গ্রাম লক্ষ্মী সদস্যিনী, হ্যাঁ, আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে কি করত, আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। এইটা হচ্ছে আসলে গল্পের কিছুটা অংশ তুলে ধরেছে, অনেক সুন্দর আছে ভেতরে, আমরা পড়বো। এখন আমরা শব্দার্থ জানবো, নতুন নতুন শব্দার্থ। নেত্রপল্লব বলতে কি বুঝিয়েছে বলো দেখি। নেত্র, এই যে চোখ দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, চোখের পাতা। নেত্রপল্লব মানে কি শিক্ষার্থী বন্ধুরা, চোখের পাতা। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, অস্তমান। কি অস্তমান, এই যে দেখো কত সুন্দর, হ্যাঁ, ডুবে যাচ্ছে এমন, অস্তমিত হচ্ছে, সূর্য যেমন ডুবে যায়, হ্যাঁ, সূর্য উঠা ডুবাকে বোঝানো হয়েছে। সূর্য ডুবে যাচ্ছে, অস্তমান মানে ডুবে যাওয়া, অস্তমিত হওয়া, ডুবে যাচ্ছে এমন। বাখারি, বাখারিকে বলো তো শিক্ষার্থী বন্ধুরা, দেখেছ এরকম খেজুরের রস বিক্রি করে, এরকম ফেরিওয়ালারা ফেরি করে বিক্রি করে, দইওয়ালারা দই দই ভালো দই, পড়েছ হয়তো তোমরা এরকম একটা গল্প। হ্যাঁ, বার বহনের বাঁশের থালি, ভার বহনের, তাহলে কি বাখারি কি ভার বহনের বাঁশের থালি। নেত্রপল্লব একদম বড় পাতার সাথে বুঝিয়েছে, চোখের পাতা। আর এটা হচ্ছে কি গাছের পাতা, এরকম বড় বড় পাতার সাথে বোঝানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এই যে বাখারি, বাখারি কি, এই যে বাঁশের ফালি, বার বহনের বাঁশের ফালি। বাঁশের ফালি আমার বাগানে ছিল, এই যে একটা বাঁশের ফালি নিয়ে এসেছি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা বাঁশের ফালি। এইখানে কি করে, যে এরকম আমরা দিয়ে দিয়ে এরকম কাদের মধ্যে দিত না, কাদের মধ্যে দিয়ে এরকম অনেক কিছু বিক্রি করে, হ্যাঁ, ফেরিওয়ালারা, ঠিক এরকম বাঁশের ফালির এরকম বেড়া ছিল, বাখারি, বাখারির বেড়া, হ্যাঁ, এরকম ছিল। যেহেতু কাছে ছিল, এখন তো আমার ঘরে আমার স্কুল, সুতরাং হাতের নাগালে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। শহরে অনেক বাচ্চারাই কিন্তু বাঁশের ফালি বললেও বুঝবে না, এরকম বাচ্চারা আছে, তো এই জন্য দেখানো। এরকম বাঁশের ফালি দেখো এরকম ফেরি করে বিক্রি করে। তাহলে বাখারি কি, ভার বহনের বাঁশের ফালি, ভার বহনের বাঁশের ফালি। ভালো করে খেয়াল করতে হবে, এটার ভিতরে তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকে, পাঠ বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো আমরা এই যে শুভা দুই বোন ছিল, ঝাঁক জমক করে বিয়ে দিয়েছে, কিন্তু শুভা তো বোবা, সে তো কথা বলতে পারে না, তাকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে, এটাই বোঝানো হয়েছে। দেখো, দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না, সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। আচ্ছা, এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুটো গাভী আছে, একটা হচ্ছে সর্বশী, একটা হচ্ছে কি পাঙ্গলি, একটা সর্বশী, একটা পাঙ্গলি। আচ্ছা, গরু দুটোর নাম কিন্তু তোমাদের জানতে হবে। আচ্ছা, সুবার যে গুটিগত অন্তরঙ্গ বন্ধুত্বল ছিল না তা নয়। সুবার যে বন্ধু ছিল না, সুবার যে বোবা বলে সে কারোর সাথে কেউ যে তার সাথে মিশতো না এমন কিন্তু নয়। দেখো, সুবারও বন্ধু ছিল, এই দুটো ছিল সুবার বন্ধু। গোয়ালে দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গলি। বলো তো দেখি, গোয়ালের যে দুটো গাভী ছিল, একটা হচ্ছে কি সর্বশী, একটা হচ্ছে কি
পাঙ্গুলি। আবার বলো আমার সাথে সাথে বলো, একটা কি ছিল সর্বশী, এটা কি ছিল পাঙ্গুলি। এটা ছিল কার, সুভার সাথী ছিল। আচ্ছা, তাহাদের নাম, আচ্ছা, সে নাম বালিকার মুখে তাহারা কখনোই শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত। তারা সুভার সব কথা বুঝিত। সর্বশী এবং পাঙ্গুলি সুভার সব মনের ভাব বুঝতে পারত, কিন্তু তার মা বাবা বোন তা বুঝতে পারতো না। হ্যাঁ, সেই কথাই বলা হয়েছে। এরপরে দেখো সুভা কোথায় যেত। এই যে আমাদের সুজলা সুফলা সুশ্যামল পদ্মপুষ্প সজ্জিত আমাদের বাংলা, হ্যাঁ, এই বাংলা ঐতিহ্যকে তুলে ধরেছে। এই যে গ্রাম বাংলায় এই এরকম একটা বোবা মেয়ে, হ্যাঁ, ছুটোছুটি করতো, নদীর কাছে চলে আসতো। তার যখন ভালো লাগতো না, মা যখন বোকাঝোকা করতো, তখন নদীর কাছে চলে আসতো। তার এখানে আসতে কি করতো, ভালো লাগতো। গ্রামটা এই যে কত সুন্দর একটা গ্রাম, এটা সুবাদের গ্রাম। কি, কার গ্রাম? সুবাদের গ্রাম। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্বী নদীটি, হ্যাঁ, আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। এই যে প্রকৃতির সাথে, সে প্রকৃতির সাথে কথা বলতো, সে নদীর কাছে চলে আসতো, সে সব কিছু যেন তার বন্ধু। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই যে এই প্রকৃতিটাকে মানে সুভার এই প্রকৃতিটাকে একটা স্থান করে দিয়েছে। সুভার একটা স্থান এই প্রকৃতির মধ্যে করে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং আমরা যেন সেটা উপলব্ধি করতে পারি। সুভাদের মতো মেয়েদের পাশে যেন আমরা দাঁড়াই, আমরা যেন উপহাস না করি, ওদেরকে যেন আমরা অন্যান্য বাচ্চার মতো কি করি, আদর স্নেহ দিয়ে বড় করে তুলি, এবং অন্য চোখে না দেখি। তারাও তো মানুষ, হ্যাঁ, তাদের প্রতি আমাদের বেশি আমরা মানবিক হব। এটি রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মধ্যে বোঝাতে চেয়েছেন। পাঠ বিশ্লেষণ দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও যাচ্ছি। এখানে দেখো, হ্যাঁ, সুভাদের একটা গ্রামের এরকম, সুভা এরকম গ্রামের কাজে চলে যেত। এখানে এক নম্বর দেখো, সুভা, আমি বলেছি যে সুভার ভালো লাগতো না যখন সে দৌড়ে নদীর ঘাটে চলে যেত। এই নদীর ঘাটে সুভার আরও একটা বন্ধু ছিল, সেটাকে উন্নত শ্রেণীর একটা বন্ধু হয়েছে, সেটা হচ্ছে কি প্রতাপ। সেটা কি প্রতাপ। আর প্রতাপ যখন এখানে, আমি একটু যাই, ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, সুভাদের বাড়িটা এরকম, এই যে এরকম কি ছিল, হ্যাঁ, এটাকে ডেকি, হ্যাঁ, ঢেকি থাকে। হ্যাঁ, এরপরে দেখো নদী, তারপরে এরকম গ্রাম তো এরকমই হয়, এরকম নদীর কাছে সুভা ছুটে যেত। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই, তাহার বাখারির বেড়া। তার কি ছিল? বাখারির বেড়া ছিল, বাঁশের বেড়া ছিল। বাখারি বলেছি তো, বাঁশ দেখিয়েছে না, বাঁশের ফালি দিয়ে এরকম বেড়া ছিল। তারপরে দেখো আটচালা গোয়ালঘর ছিল। আটচালা গোয়ালঘরটা কোথায় খুঁজে বের করো তো দেখি, এই যে আটচালা গোয়ালঘর ছিল। ঢেকিশালা ছিল, যেই ঘরের মধ্যে ঢেকি রাখা হয়। তোমরা দেখবে না, আমরা দেখেছি, হ্যাঁ, গ্রাম বাংলায় প্রতিটা ঘরে ঘরে ঢেকি ছিল। যেই ঘরে ঢেকি রাখা হতো সেটাকে কি বলা হতো বলো তো দেখি? ঢেকিশালা। কি শিক্ষার্থী বন্ধুরা আমাকে বলো তো দেখি? ঢেকিশালা। চন্দ্রবিন্দু আছে কিন্তু, ঢেকিশালা, এই যে ঢেকিশালা। ঘরের স্তূপ, কি সরি, খড়ের স্তূপ ছিল। কি ছিল? এই যে খড়ের স্তূপ। হ্যাঁ, আচ্ছা, কৃষি প্রধান বাংলা তো, এখানে মানে ধানের যে খড়, এই গাছের এই খড়ের এখানে স্তূপ। তেঁতুল তলা ছিল। কি ছিল শিক্ষার্থী বন্ধুরা? তেঁতুল তলা ছিল। তারপরে আম কাঁঠাল এবং কলার বাগান, নৌকাবাহী মাত্রের দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে আসিয়া বসে থাকে। অবসর পেলেই সে এই নদীর ঘাটে চলে আসে, এই নদীর ঘাটে চলে আসে, প্রকৃতির কাছে চলে আসে। শিক্ষার্থী বন্ধুরা, অনেক চমৎকার একটি গল্প, আমাদের সাথেই থেকো, ক্লাস ত্যাগ করবে না। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টস করে জানাবে। আচ্ছা, পাঠ বিশ্লেষণ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আরো সুন্দর, এই যে শোভা, এটা কি সুভার ছবি। এখন দেখো এই যে আরো অনেকগুলো ছবি আছে, যে পাখির কাছে, পাখির প্রকৃতি, কিন্তু প্রকৃতির মধ্যে যে পাখির যে কুচকাওয়াজ বা কলকাকলি, এটাও তাকে আকৃষ্ট করতো। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। এই প্রকৃতি সুভার
কি ভাষার অভাব পূরণ করিয়ে দেয়। বাবা মা অবহেলা করে, বকে, তোমরা ভয় পাও, প্রতিবন্ধী বাচ্চাদেরকে দেখলে, প্রতিবন্ধী বলতে হয় না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেখতে তোমরা ভয় পাও, আসলে কি মিশতে চাও না। কিন্তু তখন সে কি করে ওদের কাছে যায়, নদীর কাছে যায়, পাখির কাছে যায়, প্রকৃতির কাছে যায়, সে কথাই বলা হয়েছে। দেখো, যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির ঘাল, পাখির ডাক, তরুর মরমর সমস্ত মিশি চারিদিকের চলাফেরা, আন্দোলন, তারপরে কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে। এই যে আমরা বলি জেলের ভাটিয়ালি গান, তারপরে কৃষকের গুণগুণধ্বনি, বা রাখালি বাঁশির সুর, সেই তো পল্লী। হ্যাঁ, পল্লী বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, এরকম এই পল্লী এরকম প্রকৃতির কাছে সুবা স্থান পেয়েছে, কদর পেয়েছে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি, অনেক বড় একটা, তারপর আরও দুটি বন্ধু ছিল। হ্যাঁ, আর পাঙ্গলি এবং সর্বশীত ছিল দুটো গরু, সরি। তারপর এখানে হচ্ছে একটা বিড়াল ছিল, এবং একটা কি ছিল, ছাগলের ছানাও ছিল, একটা ছাগল ছানা, একটা বিড়াল ছিল। আচ্ছা, এরপরে দেখো গরু ছিল, তাহলে এই এই চারটা ছিল। আরেকটা ছিল কি উন্নত শ্রেণীর জীব, সেটা হচ্ছে কি প্রতাপ। আচ্ছা, ইহারা ছাড়াও ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুবার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। অর্থাৎ এই গরু দুটির সাথে সুবার যে ভাব ছিল, এদের সাথে তেমন একটা ভাব ছিল না। কিন্তু তারা কি করতো শিক্ষার্থী বন্ধুরা, সুবাকে খুব পছন্দ করতো, সুবার সাথে লেগে যেত, তার মানে এরকম মানে ঘষতে থাকতো তার শরীরের মধ্যে আদর নেওয়ার জন্য। কিন্তু তাহাদের সহিত সুবার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না, তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুবার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত, এবং সুবা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে সে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। তারা এই সুবার সাথে মিশে যেত। হ্যাঁ, তার গরম কোলটাকে আদর মানে পছন্দ করতো, গরম কোলে যে ঘুমিয়ে পড়তো, এরকম। তো অনেক বড়। এখানে দেখো প্রতাপ, হ্যাঁ এটা আমরা যাব। এখন সুবা তো আস্তে আস্তে বড় হয়েছে, তার মধ্যে ভালো লাগা কাজ করতে শুরু করেছে। হ্যাঁ, দেখো প্রতাপের প্রধান, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা, প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায়। কি অপরাহ্নের নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত, এবং এই উপলক্ষে সুবার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলেই প্রতাপ তাকে ভালো, কারণ প্রতাপই মাছ ধরতো। এরকম যদি বোবা একটা মেয়ে যদি তার সঙ্গী হয়, তাহলে প্রতাপের জন্য ভালো ছিল, কোনো শব্দ করবে না, হইচই করবে না, এরকম। হ্যাঁ, বড় লোকের ছেলেরা যেরকম হয়, প্রতাপ ঠিক এরকমই ছিল, ভবগুড়ি। কিন্তু সে এরকম মাছ ধরতো, আর সেই প্রতিদিনই কি করতো, সুমা কি করতো, তার জন্য পান রেডি করে নিয়ে আসতো। হ্যাঁ, পান সাজিয়ে প্রতাপের জন্য প্রতিদিন নিয়ে আসতো। আচ্ছা, মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই জন্য প্রতাপ সুবার মর্যাদা বুঝিত। এই জন্য সকলেই সুবাকে সুবা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুবাকে সু বলিয়া ডাকিত। প্রতাপ কিন্তু খুবই পছন্দ করতো, এটা প্রকাশ করতো না, ওরকম বুঝাইতো না, কিন্তু সে তাকে আরো ছোট করে, আরো আদর করে সু বলে ডাকিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু যাই আরো অনেক বড় একটি, হ্যাঁ দেখো কত সুন্দর করে ভালোবাসতো গরু দুটিকে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, সুবা দিনের মধ্যে 3 বার গোহাল গড়ে যাইতো। কয়বার যেত? 3 বার। তাছাড়াও গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, তখন সে মুখ বন্ধুর গাভীর দুটির কাছে যাইত। যখন মা অনেক রাগ করতেন, তখন গাভীর কাছে চলে যেত, মন খারাপ হলে গাভীর কাছে চলে যেত। তারপরে তারা গা ঘেঁষিয়া, শিং ঘষিয়া তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করিত। গাভী দুটি শিং দিয়ে গা ঘেঁষে ঘেঁষে তাকে সান্ত্বনা দিত, এরকম আদর করছে, দেখেছ? আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি মূল্যায়ন করবো। এই যে আমরা কতগুলো স্লাইড নিয়ে আলোচনা করেছি, এখন আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিতে হবে যে প্রশ্নের উত্তরগুলো। সুবাদের গ্রামের নাম কি ছিল বলো? কি ছিল? সুবাদের গ্রামের নাম কি ছিল? রসুলপুর, চণ্ডীপুর, কি
কি আব্দুলপুর গোসাইপুর। আমাকে মেসেজ বক্সে গিয়ে জানিয়ে দাও, মেসেজ করে জানিয়ে দাও। আচ্ছা, এরপরে দেখো সুভাষিনীর শখ কি ছিল, মানে সুভাষিনীর শখটা কি ছিল? গরুর সাথে, ছাগলের সাথে, প্রতাপের সাথে, এই যেটার সাথে গরুর সাথে ছিল। আর এটা ছিল কি চণ্ডীপুর। ঠিক আছে, আমরা একটু কঠিনে যাবো না। হ্যাঁ, ফ্রি মাইন্ড ইজি লাইফ, আসলে আমরা সাথে সাথে শিখে ফেলবো। এরপরে দেখো নিজের কোনটি সঠিক হবে। হ্যাঁ, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, উত্তর কিন্তু দেয়া আছে। হ্যাঁ, এরকম উত্তর দেয়া আছে। এটা হচ্ছে চণ্ডীপুর। হ্যাঁ, উত্তর দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আরও বাড়ির কাজে যাবার আগে আমি আরেকটু বাকি আছে, সেখানে তোমাদের বইয়ের মধ্যে আছে, স্লাইডটা দেওয়া হয়নি। শুভা সবসময় চিন্তা করি তো যে আমরা বাড়ির কাজে যাবো না, বাড়ির কাজে যাবার আগে একটু আলোচনা করে নিই যে শুভ সবসময় চিন্তা করতো যে আমি এমন কি কাজ করব যেই কাজ করলে যে প্রতাপ খুব খুশি হবে। হ্যাঁ, সবাই আমাকে অনেক ভালো বলবে। তখন শুভা মনে করতো যে আমি এই একদম পাতালপুরিতে ডুব দিয়ে যদি একটা সাপের মণি এনে আমি প্রতাপকে দিতে পারতাম, আর প্রতাপ দেখিয়া বলিত যে না, আমাদের শুভা তো সেই মেয়ে। হ্যাঁ, এরকম সুন্দর একটি জায়গা রয়েছে, অনেক চমৎকার একটি জায়গা রয়েছে, অনেক ভালো, তোমরা পড়বে। তারপরে আমরা বাড়ির কাজ দিব। ভালো করে পড়বে, অনেক ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তো এটাতে আছে এরকম সুন্দর, ভালো করে পড়বে। তারপর আমরা যাচ্ছি না, যেহেতু আমাদের তো সময় অল্প, বাড়ি কাজটা ভালো করে লিখে নাও। তো খাতা কলম নিয়ে রেডি থাকো, বাড়ির কাজটা লিখে। এবার গত ক্লাসে কিন্তু বাড়ির কাজ দিয়েছিলাম, যদি বাড়ির কাজ করে থাকো একটা ছবি তুলে তোমরা ওই কমেন্টস বক্সে আমাকে পাঠিয়ে দিলে, আমার ইনবক্স করে দিলে আমি দেখবো যে তোমরা বাড়ির কাজটা করেছো। হ্যাঁ, তারপরে অথবা ডান লিখে দাও যে এটা করেছি। সুবাদের মতো প্রতিবন্ধীর জন্য তোমার কি কি করণীয় আছে তা পয়েন্ট আকারে লিখে আনবে। সুবাদের মতো প্রতিবন্ধীর জন্য তোমার কি করণীয় আছে তা পয়েন্ট আকারে তুমি লিখবে। পয়েন্ট আকারে না, তুমি পয়েন্ট আকারেও লিখতে পারো, একটা গল্পের মতো তুমি লিখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর এই যে এই এই প্রতিবন্ধী যে বাচ্চারা আছেন বা বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চারা আছেন, তাদের জন্য এই প্রকৃতিকে মধ্যে একটি স্থান করে গিয়েছেন। অনেক সুন্দর করে লিখেছেন এই কবিতাটি, গল্পটি। এই গল্পটি তোমরা ভালো করে পড়বে এবং আমরা যেন তাদের প্রতি এরকম মানবিক হই, সেই কথাও তিনি বলে গিয়েছেন, তুলে ধরেছেন। এরকম অনেক গল্প আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, পরবর্তী ক্লাসে তোমরা বাড়ির কাজটা করে একটা ছবি তুলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আর আমিও দেখে নিচ্ছি, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করবে, আমি কিন্তু তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিচ্ছি, আমি দেখে নেব, পরে দেখে নেবো। হ্যাঁ, তোমাকে কমেন্টস করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাস ঈদের পরে যখন হবে তখন আবার আমরা একসাথে হব। এর মধ্যে তোমরা অনেক ভালো থাকবে। হ্যাঁ, খুদা হাফিজ, ভালো থেকো, ঘরেই থেকো, একদম নিরাপদ থাকবে।